বাংলাদেশে কিন্তু এটি প্রথম ঘটনা যে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা। এর আগে কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অনলি এয়ার রিস্ক পলিসিটা আসলে কি, এবং বাংলাদেশের এই যে পণ্য আমদানির ক্ষেত্রে অনলি এয়ার রিস্ক পলিসি চালু থাকা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাটি বলছেন অনলি এয়ার রিস্ক, এখানে কিন্তু উত্তর আছে, মানে শুধুমাত্র এয়ারের রিস্কটা। যখন আপনি জানেন যে একটি দেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি করতে হয়, তখন কিন্তু এলসি খোলা বাধ্যতামূলক। আর এই এলসি খুলতে গেলে কিন্তু যে পণ্য আপনি আমদানি করবেন সেই পণ্যের এগেইনস্টে আপনার বিমা থাকাটাও বাধ্যতামূলক। তো এই বিমা পলিসিটা কিভাবে আপনি নেবেন বা কাভারটা কিভাবে নেবেন সেটাই হচ্ছে বিষয়। এখন বাংলাদেশে যে নিয়মটা চালু করেছে অনলি এয়ার রিস্ক, এটাই হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু একমাত্র পুনর্বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন, যেটি রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠান, এবং তারাই কিন্তু এই ধরনের পলিসিগুলো ঠিক করে থাকে যে এইগুলা কি ধরনের পলিসি হবে। তো সাধারণ বীমা কর্পোরেশন তারা কিন্তু একটি নতুন ক্লাস সৃষ্টি করেছে অনলি এয়ার রিস্ক, এবং তার আওতায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে শাহজালাল বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে ছোট ব্যবসায়ী যারা, তারা কিন্তু ম্যাক্সিমাম এই অনলি এয়ার রিস্ক পলিসিটা নিয়েছেন, যেটি আমরা কিন্তু লয়েড, আপনি জানেন যে পুনর্বীমা বাজারের সবথেকে বড় সংগঠন তারা, বাজার তারা, এবং তাদের সাথেও আমরা বিষয়টি নিয়ে যোগাযোগ করেছিলাম। তারা বলেছে এ ধরনের কোনো পলিসির তারা অনুমোদন দেয়নি, অর্থাৎ আন্তর্জাতিকভাবে কিন্তু এ ধরনের কোনো পলিসি নেই। তাহলে পণ্য আমদানির ক্ষেত্রে আপনার কি ধরনের বীমা লাগে, এই প্রশ্নটি চলে আসে। তো আমরা যেটি খোঁজ নিয়ে দেখেছি যে পণ্য আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পলিসি, সেটি হলো যে অল এয়ার রিস্ক, অর্থাৎ আপনি এই সমস্ত কিছুই এটি হচ্ছে কাভারেজের ভিতরে থাকবে। সেটি হচ্ছে ওয়্যার হাউস টু ওয়্যার হাউস। একজন আমদানিকারক যখন পণ্য আমদানি করবে, তখন যে দেশ থেকে আমদানি করতেছে সেই দেশের ওয়্যার হাউসে, সেখান থেকে যখন বিমান উঠে যাবে, পুরো বিমানটা যেমন কাভারেজ থাকবে, তারপর বিমান থেকে নেমে বিমানবন্দরে যে কার্গো হাউস রয়েছে সেখানে থাকা অবস্থায়ও কিন্তু সে কাভারেজের আওতায় থাকবে। যতক্ষণ পর্যন্ত তার গুদামে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যবসায়ী ওই পণ্যটার বিমা কাভারেজ পেয়ে থাকেন, এবং এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমা পলিসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং একমাত্র পুনর্বীমাকারী প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন, তারা কিন্তু একটি বিশেষ ক্লাস সৃষ্টি করে ব্যবসায়ীদের কিন্তু এই ধরনের পলিসি কাভারেজ দিচ্ছেন, এবং এই পলিসি কাভারেজের বিপরীতে ব্যবসায়ীরা যে সুবিধাটা পেয়ে থাকেন, তারা হচ্ছে খুব অল্প পরিমাণে প্রিমিয়াম দিয়ে এই কাভারেজ নিতে পারেন। কিন্তু দেখেন, এই যে অল্প পরিমাণে প্রিমিয়াম দেওয়ার কারণে তারা কিন্তু এখন বড় ধরনের লোকসানের শিকার হচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে তথ্য খুঁজতে, যে একটি কোম্পানিতে ৭৯টি প্রতিষ্ঠান কিন্তু দাবি করেছে তাদের হচ্ছে আগুনে, এই যে বিমানবন্দরে আগুনে তারা পণ্য পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তাদের সেই পলিসিগুলো আমরা যখন যাচাই করে দেখেছি যে এর ভিতরে ৪৯টি পলিসি অনলি এয়ার রিস্কের আওতায়, বাকি ৩০টি পলিসি হচ্ছে আপনার অল এয়ার রিস্ক, অর্থাৎ ওই ২০ প্রতিষ্ঠান কিন্তু তাদের বিমার যে কাভারেজ সেই কাভারেজ পাবে, আর এই ৪৯টি প্রতিষ্ঠান কিন্তু কাভারেজ পাবে না। এভাবে অন্যান্য বিমা কোম্পানিগুলোতেও কিন্তু যে ব্যবসায়ীরা বিমা করেছেন সেখানেও দেখা যাচ্ছে যে বেশিরভাগই অনলি এয়ার রিস্ক পলিসি রয়েছে। তবে একটি বড় প্রতিষ্ঠান যারা, তারা কিন্তু দেখা যায় যে অল এয়ার রিস্কের আওতায় বেশিরভাগ রয়েছেন। তো যারা এই অনলি এয়ার রিস্ক পলিসিটা নিয়েছেন, তারা যেমন বিমা সুবিধা পাচ্ছেন না, এবং তারা আসলে তাদের যে পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কোনো দাবি পাবেন কিনা সেটাও এখন প্রশ্নবিদ্ধ। এখন তাদের একমাত্র দাবি পাওয়ার সুযোগ রয়েছে যেই কার্গো ভিলেজে আগুন লেগেছে, যদি ওই কার্গো ভিলেজের বিমা করা থাকে তাহলেই তারা দাবির টাকা পাবেন, তাছাড়া কিন্তু তারা এখান থেকে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা তাদের নেই। তাহলে এই যে এই বিমা পলিসি জটিলতার জন্য যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষতিপূরণ পাচ্ছেন না, এই দায়ভারটা আসলে তাহলে কে নেবে? দেখেন, এই দায়ভার কিন্তু ব্যবসায়ীকেই নিতে হবে, কারণ এই বিমা কোম্পানিগুলো যেমন এই নতুন একটি পলিসি সৃষ্টি করে দিয়েছে যেটি বাংলাদেশে ছাড়া আর কোথাও নেই, যেটি বলছিলাম, এবং এই পলিসি তাদেরকে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু পলিসির শর্ততেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা বিমানে থাকা অবস্থায় পণ্যের ক্ষতিগ্রস্ত হলে তারা বিমা দাবি পাবেন। এরপরে বিমান থেকে পণ্য নেমে যাওয়ার পরে তাদের আর বিমা দাবি করার সুযোগ নেই। তারপরেও কিন্তু প্রতিষ্ঠানগুলো বিমা কোম্পানিতে তারা আবেদন করেছেন দাবির টাকা চেয়ে, এবং বিমা কোম্পানিগুলো থেকে কিন্তু ইতিমধ্যে কোম্পানিগুলোকে জানানো শুরু হয়েছে যে আপনার এই পলিসিটা বিমার আওতায় ছিল না, অর্থাৎ যে বিমার টুকনা আপনি কাভারেজ পাওয়ার কথা ক্ষতিগ্রস্ত অবস্থায়, সেই অবস্থায় কিন্তু ছিল না। বিমান থেকে পণ্য অলরেডি নেমে একটি কার্গো ভিলেজে চলে গেছে, এবং ওই কার্গো ভিলেজে যদি, যেটি একটু আগে বলছিলাম, যদি বিমার আওতায় থাকে তাহলেই কিন্তু ব্যবসায়ী বিমার দাবি পাবেন।
এই বিষয়ে আমরা কিন্তু কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গেও যোগাযোগ করেছিলাম যারা এই পণ্য আমদানি করেছেন। তারা যেটি জানিয়েছেন যে তারা কেউ বুঝে এই পলিসিটা নিয়েছেন, আবার কেউ না বুঝেই নিয়েছেন। এর ভিতরে একজন ব্যবসায়ী যেমন দাবি করেছিলেন যে তিনি একজন দালালের মাধ্যমে এই ইন্স্যুরেন্সেরটা নিয়েছেন এবং যে কারণে দালাল তাকে বুঝিয়েছে যে এটি কম দামে আপনি পণ্য নিয়ে আসতে পারবেন। এবং বাংলাদেশে কিন্তু এটি প্রথম ঘটনা যে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা। এর আগে কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, যে কারণে এই বিষয়টি কিন্তু এবারই প্রথম সামনে চলে আসছে যে আসলে একটি ভিন্ন ধর্মী বীমা পলিসি তৈরি করে আমাদেরকে দেশের ব্যবসায়ীদেরকে পণ্য আমদানি করার সুযোগ দেওয়া হয়। এই যে এই ধরনের বীমা পলিসির অনুমোদনে সরকারের নজরদারি আসলে কতটা কার্যকর, এবং আমি যদি আরেকটু বলি যে ভবিষ্যতে এই ধরনের ঝুঁকি ঠেকাতে হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি? দেখেন, এই যে সরকারের নজরদারি, আমরা যেটি বলছিলাম যে সাধারণ বীমা কর্পোরেশন এটি কিন্তু নিজেই একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বীমা খাতের যে নিয়ন্ত্রণ করার জন্য একটি কিন্তু নিয়ন্ত্রক সংস্থাও রয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারা কিন্তু এই পলিসিগুলো কেমন হবে সে ধরনের একটি আইন করে দিতে পারে। যে এই পলিসিটি সাধারণ বীমা কর্পোরেশনের দাবি যে আইডিআরএ থেকে রেটিংয়ের যে বই দেওয়া হয়েছে তাদেরকে, সেখানে নাকি এই পলিসির কথা উল্লেখ আছে এবং সেখানে কি পরিমাণ প্রিমিয়াম হবে সেটাও তারা নির্ধারণ করে দিয়েছে। দেখেন, আন্তর্জাতিক বাজারে যে ধরনের পলিসি নাই সে ধরনের পলিসি কিন্তু আমার দেশে চালু করে দেওয়া হলো। অতএব এটি কিন্তু একটি ভুল সিদ্ধান্ত এবং এই যে ব্যবসায়ীরা কিন্তু এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। তো এই স্বাভাবিকভাবেই আপনি যখন উন্মুক্ত বাজার বা বহির্বিশ্বের সঙ্গে আপনি যখন ব্যবসা করবেন তখন কিন্তু আপনাকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং এটি কিন্তু আপনার ভাবমূর্তির জন্য একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে যে আপনি ভিন্নধর্মী একটি পলিসি চালু করছেন যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এবং দেখেন, এই পলিসিটা খোলার ক্ষেত্রে কিন্তু ব্যাংকেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে, কারণ আপনি জানেন যে এলসি খুলতে গেলে ব্যবসায়ীকে কিন্তু ব্যাংকে যাওয়া লাগে এবং ব্যাংক যখন এলসি খুলবে তার আগে কিন্তু তারা দেখে যে এই পণ্যের বীমা আছে কিনা, তাকে কিন্তু আগে বীমার কাভার নোটটা তাকে দেখাতে হবে। অর্থাৎ ব্যাংকেরও কিন্তু দায়বদ্ধ থাকে যে ব্যাংকও কিন্তু পণ্যটার ইন্স্যুরেন্স সঠিকভাবে করা আছে কিনা সেটিও দেখার। কিন্তু আমরা দেখলাম যে এক্ষেত্রে কিছু কিছু ব্যাংক কিন্তু না দেখেই বা তারা জেনে বা না জেনেই কিন্তু এ ধরনের পলিসি ইস্যু করে দিয়েছে এবং তার এগেনস্টে কিন্তু ঋণপত্র খুলে দিয়েছে। এবং আমরা একটি ব্যাংকের সাথে এই বিষয়টি নিয়ে যোগাযোগও করেছিলাম। তারা যেটি বলেছে যে তারা এই পলিসিটি যে আন্তর্জাতিকভাবে যে রয়েছে, নিয়ম নীতি রয়েছে তার মাধ্যমেই দিয়েছে, কিন্তু তারা এর কোনো ঋণপত্র বা এলসি খুলে দেয়নি। এই যে এই ধরনের ঘটনার ফলে বাংলাদেশের আমদানি বাণিজ্য বলি বা বীমা খাতেই বলি না কেন, ব্যবসায়ীদের আসলে আস্থায় কতটা প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জীবন বীমা কোম্পানিগুলোর উপর কিন্তু সাধারণ মানুষের আস্থা ইতিমধ্যে উঠে গেছে, কারণ বীমা কোম্পানিতে বীমা করলে মানুষ টাকা পায় না, এ ধরনের কিন্তু একটি রীতি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে এবং হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু তারা এই ইন্স্যুরেন্স পলিসি নিয়েছেন গ্রাম অঞ্চলের এবং শহর অঞ্চলে, এবং বিভিন্ন কোম্পানিতে যখন তাদের মেয়াদ পূর্ণ হয় তারা বীমার দাবি যখন টাকা চেয়েছেন তারা কিন্তু টাকা পাননি। গুটি কয়েক কোম্পানি ছাড়া ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এখন জীবন বীমা কোম্পানিগুলা গ্রাহকের দাবির টাকা পরিশোধ করতে পারছে না, ফলে এই খাতের থেকে মানুষের কিন্তু আস্থা নষ্ট হয়ে গেছে। এখন দেখেন, বিমানবন্দরে আগুন লাগার প্রেক্ষিতে কিন্তু সাধারণ বীমা কোম্পানিগুলোর উপর থেকে মানুষের আস্থার একটি নেতিবাচক প্রভাব তৈরি হওয়ার প্রবণতা কিন্তু সৃষ্টি হয়ে গেল। কারণ এই ধরনের যে একটি পলিসি যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, যেটি আমি বারবার বলছি যে আন্তর্জাতিকভাবে যে এই পলিসিটি স্বীকৃত নয় এবং ব্যবসায়ীরা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ক্ষতিপূরণ পাবেন না, এমন একটি পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেল। স্বাভাবিকভাবে এই ব্যবসায়ীরা যখন ওই বীমা কোম্পানিতে তারা যখন দাবির টাকা চেয়ে আবেদন করবেন এবং কোম্পানিগুলো থেকে তাদের কিন্তু নাকচ করা হবে, তখন কিন্তু তাদের আবার আস্থায় আঘাত ফেলবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে নেতিবাচক তথ্য ছড়াবে যে সাধারণ বীমা কোম্পানিগুলো গ্রাহকদের বীমা টাকা দেয় না। তখন কিন্তু মানুষ এই যে সাধারণ বীমার উপর থেকেও আস্থা হারিয়ে ফেলবে, যেটি ইতিমধ্যে আমরা দেখেছি যে জীবন বীমা কোম্পানিগুলোর উপর থেকে আস্থা হারিয়ে যাওয়ার কারণে বীমা পলিসির সংখ্যা ব্যাপক হারে কমে গেছে এবং মানুষ কিন্তু বীমা পলিসি গ্রহণ করে না। আমরা তথ্য যাচাই করে দেখেছি যে একসময় বাংলাদেশে কিন্তু 1 কোটির উপরে প্রায় জীবন বীমা ছিল মানুষের, সেটি এখন কমতে কমতে হয়তো 10-12 লাখে চলে আসছে, যেটি কিন্তু খুবই একটা হতাশার চিত্র। এবং সাধারণ বীমা কোম্পানিগুলোতে কিন্তু আমরা এখনো পর্যন্ত বড় ধরনের এ ধরনের তথ্য পাইনি যে তারা তারা ব্যবসায়ীদের টাকা দেন না। আপনি জানেন যে সাধারণ বীমা কোম্পানিগুলোতে যে ধরনের বীমা হয়ে থাকে সেটি হলো সম্পদের বীমা বা পণ্যের বীমা, এ ধরনের জীবনের বাইরে যে বীমাটা সেটি সাধারণ বীমা কর্পোরেশন থেকে করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি তাদের ক্ষতিপূরণ এবং পলিসির শর্ত অনুযায়ী যদি দাবি উত্থাপন করতে পারেন গ্রাহক সঠিকভাবে, তাহলে কিন্তু সাধারণ বীমা কোম্পানিগুলো থেকে দাবির টাকা পেয়ে থাকেন। এখনও পর্যন্ত কিন্তু এই সুনামটি বাংলাদেশে রয়েছে। এখন এই বিমানবন্দরের ঘটনায় কিছুটা হয়তো নেতিবাচক প্রভাব পড়বে, তারপরেও হয়তো ব্যবসায়ীরা
যদি এবং নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে নজর দেন, আশা করি যে এই খাত থেকে এই সমস্যা উত্তরণ হয়ে আসবে। একদমই তাই, এবং আমাদেরও আসলে প্রত্যাশা থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই ধরনের ব্যাপারে কিছুটা নজরদারি বাড়ায়। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে Rainbow Paints, the color of joy.